তে হচ্ছে অনুসন্ধান, 4 ঠতে হচ্ছে তদন্ত, 4 সতে আমলযোগ্য অপরাধ, 4 ডতে আমলের অযোগ্য অপরাধ, 4 ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধতে হচ্ছে থানা, 10-এ স্পেশাল ম্যাজিস্ট্রেট, 11-তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12-তে 10-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11-তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12-তে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 42-এ জনসাধারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সহায়তা করবে, 45-এ বাধ্য ব্যক্তিরা অপরাধের সংবাদ দিয়ে সহায়তা করবে। যদি সহায়তা না করে দণ্ডবিধি আইনের 176 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। কার্যবিধি আইনের 46 থেকে 67 ধারা হচ্ছে পঞ্চম অধ্যায়, গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। 46 ধারায় আপনার গ্রেপ্তারের সংজ্ঞা বলতেছে, 47 ধারায় আসামি গ্রেপ্তার করার সময় ধাওয়া দিলে, অন্য কোথাও প্রবেশ করে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। 48-এ বলতেছে অনুমতি না দিলে দরজা ভেঙে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। 49-এ গ্রেপ্তার কার্যকর করার পর বেরিয়ে আসতে বাধাপ্রাপ্ত হলে আপনি দরজা ভেঙে বেরিয়ে আসতে পারবেন। 50-এ অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি, 53-তে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্য পদ্ধতি কি হবে? আচ্ছা, 54 ধারায় পুলিশ অফিসার কর্তৃক 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 55-তে থানার ওসি কর্তৃক 3টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 56-তে অধস্তন ধারা গ্রেপ্তার, 57-তে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার, 59 ধারায় জনসাধারণ কর্তৃক 2 শ্রেণীর ব্যক্তিকে গ্রেপ্তার, গ্রেপ্তার করার পর পুলিশের নিকট হস্তান্তর করবে। পুলিশ আবার কার্যবিধি 54 ধারায় গ্রেপ্তার করে 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। ফৌজদারি কার্যবিধানের 61 ধারায় আপনাকে বলতেছে কোনো আসামিকে 24 ঘন্টার বেশি পুলিশ আটক রাখতে পারবে না। 66 ধারায় পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন করলে পুনরায় তাকে অনুসরণ করে গ্রেপ্তার করতে হবে। 67 ধারায় আপনাকে বলতেছে 66 ধারার গ্রেপ্তার করার ক্ষেত্রে কার্যবিধি 47, 48, 49 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধানের 68 থেকে 74, 68 থেকে 93 গ পর্যন্ত হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখানে আলোচনা করছে আদালতের বিভিন্ন পরোয়ানা সংশ্লিষ্ট বিধিবিধান। কোনো ব্যক্তির প্রতি পরোয়ানা ইস্যু করা হয় সেই সংশ্লিষ্ট বিধিবিধানগুলো আপনার 68 থেকে 93 গ পর্যন্ত আলোচনা করছে। 74 থেকে 68 থেকে 74 পর্যন্ত আপনাকে আলোচনা করছে সমন কি, সমন কাকে বলে, সমনের বৈশিষ্ট্য, সমন জারির প্রক্রিয়া। 75 থেকে 86 গ্রেপ্তারি পরোয়ানার বিধিবিধান আলোচনা করছে। 87-তে হুলিয়া, 88-তে কোরক, 89-তে কোরককৃত সম্পত্তি প্রত্যার্পণের বিধান, 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, 91-তে আপনাকে বলতেছে মুচলেকা লঙ্ঘন করলে তাকে গ্রেপ্তার করা যাবে। 93 কতে বলতেছে বাংলাদেশের বাইরে সমন জারি, 93 খতে বলতেছে বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 93 গতে বলতেছে বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে আসলে কিভাবে তামিল করতে হবে, অর্থাৎ কার্যবিধির 85 এবং 86 ধারার বিধান প্রতিপালন করে তামিল করতে হবে। কার্যবিধি আইনের 94 থেকে 106 পর্যন্ত আলোচনা করছে বিভিন্ন পরোয়ানা, অর্থাৎ আদালত যে পরোয়ানা ইস্যু করে সেই ইস্যু সংশ্লিষ্ট বিধিবিধানগুলো এখানে আলোচনা করছে। 94 ধারায় আলোচনা করতেছে যে কোনো ব্যক্তির প্রতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আদালত দলিল দাখিল করার জন্য সমন ইস্যু করতে পারে। আপনারা আরো জেনে থাকবেন যে কার্যবিধির 160 ধারায় পুলিশ সমন ইস্যু করতে পারে, 103-2 সমন ইস্যু করতে পারে, 175 ধারায় পুলিশ সমন ইস্যু করতে পারে। কার্যবিধি 96, 97-তে তল্লাশি পরোয়ানা বা তল্লাশি কি, 98-তে চোরাই মাল, জাল দলিল, নকল সিল উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে। 99 কতে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা হলে সেগুলো উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে। 100 ধারায় অবৈধভাবে আটকে রাখলে কোনো ব্যক্তিকে উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে। 102, 3 তল্লাশির সাধারণ নিয়মাবলী। এরপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 106 থেকে 124, এখানে আলোচনা করছে মুচলেকা সংশ্লিষ্ট বিধিবিধান, অর্থাৎ 106-7 শান্তি রক্ষার মুচলেকা, 108-9-10 সদাচরণের মুচলেকা। এখান থেকে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট যে দুই মুচলেকার মধ্যে পার্থক্য কি। এরপরে ফৌজদারি কার্যবিধি আইনের 9ম অধ্যায়, সেটা কার্যবিধি আইনের 127 থেকে 132 পর্যন্ত আলোচনা করছে। 127 ধারায় অবৈধ জনতা ছত্রভঙ্গ করার জন্য থানার ওসি নির্দেশ দিতে পারবে। 128 বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে পারবে। 129-এ অবৈধ জনতা ছত্রভঙ্গ করার জন্য মেট্রো এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামরিক তলব করতে পারবে। 130-এ সামরিক বাহিনীর অফিসারের কর্তব্য। 131-এ সামরিক বাহিনীর অফিসারের ক্ষমতা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। এরপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 132 ধারায় বলতেছে যে সকল ব্যক্তি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কাজে অংশগ্রহণ করছে সরকারের অনুমোদন ব্যতীত তাদের বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না, 132, এবং সিআরপিসির 197 ধারা এর সাথে যাবে। এরপরে আমরা চলে যাব এর এরপরে আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারায় বলতেছে জরুরি আদেশ। 145 থেকে 148 ধারা পর্যন্ত আলোচনা করছে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কলহ বা বিরোধ দেখা দিলে তখনকার কার্যপদ্ধতি কি হবে। 145-এ আপনাকে বলতেছে দুই পক্ষকে ডাকতে হবে, 46-এ ক্রোক করতে হবে, 47-এ
আপনার এই ব্যবহার নিয়ে বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করা যাবে। 148-এ বলতেছে সরেজমিনে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করাতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের 149 থেকে 153 এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে পুলিশের প্রতিরোধমূলক কার্যসমূহ, অর্থাৎ পুলিশ একটা অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে কি কি স্টেপ নিতে পারবে সেই বিধানগুলো আলোচনা করছে। 149 ধারায় বেসিক্যালি বলতেছে যে সকল পদের পুলিশ অফিসার প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করবে। 147 সরি 150 আপনাকে বলতেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পুলিশ অপরাধ প্রতিরোধ করবে। 151 ধারায় বলতেছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রকারীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে অপরাধ প্রতিরোধ করবে। 152 ধারায় বলতেছে সরকারি সম্পত্তির যে ব্যক্তি ক্ষতি করবে তাকে গ্রেপ্তার করে অপরাধ প্রতিরোধ করবে। এরপরে 153 ধারায় বলতেছে থানা এলাকায় অবৈধ বাটখারা বা অবৈধ পরিমাপের যন্ত্রপাতি যেগুলো আছে এইগুলো হচ্ছে আপনার থানার ওসি তল্লাশি করে গ্রেপ্তার করতে পারবে, আটক করতে পারবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর 154 থেকে 176 কার্যবিধি আইনের 4র্থ অধ্যায় এখানে আলোচনা করছে বিভিন্ন তদন্ত রিলেটেড। আমাদের পুলিশের জন্য এই অধ্যায়টা হচ্ছে একেবারে মেরুদণ্ড। সবসময় এখান থেকে সর্বনিম্ন 4টা এমসিকিউ আসে এবং একটা রিটেনের প্রশ্ন একেবারে সবসময় কমন থাকে, এটা আপনারা জানেন বন্ধুরা। ফৌজদারি কার্যবিধানের 154 ধারায় বলতেছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার মানে সংবাদ যখন থানায় আসবে থানার ওসি কিন্তু মামলা রেকর্ড করতে বাধ্য থাকবে, এবং যদি মামলা রেকর্ড না করে সেক্ষেত্রে দণ্ডবিধির 166, 217-তে অপরাধ, এবং রেকর্ড করার পরে যদি লঘু ধারায় মামলা ওসি রুজু করে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 167, 218 ধারা মোতাবেক ওসি অপরাধ করছে বলে গণ্য হবে। আর 155-তে বলতেছে অদত্ত অপরাধের সংবাদ থানায় আসলে সেই ক্ষেত্রে ওসির মানে কিভাবে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এই প্রক্রিয়া বা বিধিবিধানের কথা আপনাকে বলতেছে। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে আমরা তদন্ত রিলেটেড বিষয়গুলো পড়বো। মূলত তদন্তের কার্যক্রম বা তদন্তের এই ধারাগুলো শুরু হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 154 থেকে 176 ধারা পর্যন্ত আলোচনা করছে। নর্মালি 154 থেকে 173 পর্যন্ত হচ্ছে তদন্তের কার্যক্রম শেষ। আর 174, 175, 176 এই 3টা ধারায় আলোচনা করছে মূলত অপমৃত্যু সম্পর্কে, অর্থাৎ শ্রোতাল রিপোর্ট, অপমৃত্যু, শ্রোতাল রিপোর্টের ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয়, কিভাবে আপনি আপনার আইনানুগ কার্যক্রমগুলো সম্পাদন করবেন সেক্ষেত্রে পিআরবি 299 থেকে 310 এবং 174 থেকে 176 পর্যন্ত আলোচনা করছে। আর আজকে আমরা মূলত পড়ব হচ্ছে তদন্ত কার্যক্রম বিষয়। তদন্ত কার্যক্রমের প্রথম যে ধারাটা আমরা গতকাল পড়ে ফেলেছি সেটা হচ্ছে কার্যবিধি আইনের 155 ধারা, অর্থাৎ নন কগনিজেবল অফেন্সের সংবাদ থানায় আসলে পুলিশ কিভাবে সেটা তদন্ত কার্যক্রম চালাবে সেই বিধানটার কথা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। আজকে আমরা পড়বো ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা। 155 ধারা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা, এবং এই ধারা থেকে কিন্তু প্রশ্ন গত বছর আসছে এটা আপনারা জানেন, এবং সব সময়ের জন্য কিন্তু এই ধারাটা অনেক গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা প্রথমেই দেখবো 156 ধারায় বেসিক্যালি কি বলছে। 156 ধারায় বলতেছে যে পুলিশ অফিসার যে তদন্ত করতে পারে তার যে ক্ষমতা, অর্থাৎ আমলযোগ্য অপরাধ তদন্তটা কি। নর্মালি আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া সেটা কিন্তু শুধুমাত্র কার্যবিধির 156 ধারা লিখলে আপনার হবে না। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া লেখো, তাহলে কিন্তু আপনাকে কমসে কম 14 থেকে 15টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া মিন্স এই 154 থেকে 173 পর্যন্ত প্রতিটা কথাই আপনাকে এখানে লিখতে হয়, অর্থাৎ ছোট ছোট পয়েন্ট আকারে লিখে দিলে আপনার উত্তর হয়ে যায়। তো মূল বিষয় শুরু করার আগে আমরা আগে জানবো যে তদন্ত কি জিনিস। তদন্তটা হচ্ছে এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনভেস্টিগেশন। এমসিকিউ কি ইনভেস্টিগেশন বলতেছে কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার উদ্দেশ্যে, কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার উদ্দেশ্যে
ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি, হ্যাঁ, যে আইনানুগ কার্যক্রম পরিচালনা করে তাকেই বেসিক্যালি তদন্ত বলা হয়ে থাকে। তাহলে তদন্ত কে করতে পারে? পুলিশ অফিসার করতে পারে। আর কে করতে পারে? ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তি করতে পারে। অন্য যে কোনো ব্যক্তি যাকে কেমন, মনে করেন মাদক দ্রব্য তদন্ত করতে পারে, বা পিবিআই তদন্ত, পিবিআই তো পুলিশ, মনে করেন আপনার দুদক তদন্ত করতে পারে, আরো অন্যান্য সংস্থা আছে যারা কিন্তু তদন্ত কার্যক্রম করতে পারে। একটা প্রশ্ন এখান থেকে যেটা আসে যে তদন্তের মূল উদ্দেশ্য কি? তদন্তের মূল উদ্দেশ্য কিন্তু আপনার কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। 2 নম্বর হচ্ছে আপনার ঘটনার বস্তুনিষ্ঠতা তুলে আনা। 3 নম্বর হচ্ছে আসামি গ্রেপ্তার করা। 4 নম্বর হচ্ছে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করা। 5 নম্বর হচ্ছে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। 6 নম্বর হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এই সবই কিন্তু তদন্তের মূল উদ্দেশ্য। আর তদন্ত কে করতে পারে বা তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কে, এটা কিন্তু পিআরবি 255 ক, খ, গ তে স্পষ্ট করে বলা আছে। বলতেছে থানা এলাকায় যাবতীয় তদন্ত করার ক্ষমতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। খতে বলতেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অপরগতা হয় সেক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবে। থানায় যখন কোনো অফিসার না থাকবে 255 গতে বলতেছে একজন এএসআই ও কিন্তু তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে। ক্লিয়ার কিনা? আবার একটা প্রশ্ন এখান থেকে আসে যে কে কে তদন্ত করতে পারে। তাহলে ওই যে বেসিক্যালি ওইভাবে আপনাকে লিখতে হবে যে 255 লেখা যাবে। আবার ওই যে পিআরবি 201-এ ওসি পারবে। তারপর আছে এসআই, ওসি অপরাধ হলে এসআই পারবে। আবার 200-এর গতে আপনার যখন থানায় কোনো সিনিয়র অফিসার না থাকবে তখন একজন এএসআই আপনার তদন্ত কার্যক্রম করতে পারবে। এইভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে। আর একটা পয়েন্ট এখানে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, ভালো আছেন বাদল ভাই? বাদল ভাই ভালো আছেন তাই না? হ্যাঁ। তাহলে হচ্ছে ওই যে যে ফৌজদারি কার্যবিধি আইনের 551 ধারা মোতাবেক, হ্যাঁ, সিনিয়র অফিসাররাও কিন্তু আপনার তদন্ত কার্যক্রম করতে পারে। অর্থাৎ থানা এলাকায় ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, ওসির ঊর্ধ্বতন অফিসাররাও তদন্ত কার্যক্রম সে কিন্তু এখানে করতে পারবে। তো আমার কথা মনে হয় ইনশাল্লাহ এখানে বুঝছেন। এবং আমলযোগ্য অপরাধ তদন্ত যে পুলিশ করতে পারে এক্ষেত্রে কি আদালতের কোনো অনুমতির প্রয়োজনীয়তা আছে কিনা? না, আমলযোগ্য অপরাধ তদন্ত করার ক্ষেত্রে আদালতের কোনো অনুমতির প্রয়োজনীয়তার দরকার নেই। তাহলে এমসিকিউ হতে পারে যে কোন অপরাধ তদন্তের জন্য অনুমতির প্রয়োজনীয়তা আছে। এখানে আপনাকে বলতেছে যে আপনার এই স্যার সকাল থেকে এখন আচ্ছা, তাই তাই না, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এখানে আমলের অযোগ্য অপরাধ তদন্ত করার জন্য অনুমতির প্রয়োজনীয়তা আছে, আর আমলের যোগ্য অপরাধ তদন্ত করার জন্য অনুমতির প্রয়োজনীয়তা কিন্তু নাই। এই এমসি গুলো মনে রাখবেন। আর তদন্ত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আরোহী পদ্ধতি, একটা হচ্ছে অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কোনগুলো? এত কঠিন করে পড়ার দরকার নাই, এগুলো আসবে না পরীক্ষায়। তারপর ওই যে ওই ইন্সপেক্টর, যে অপরাধ তদন্ত নির্দেশিকা, এগুলো লেখা আছে দেখবেন। আরোহী পদ্ধতি হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন বস্তুনিষ্ঠ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে যে তদন্ত কার্যক্রম করা হয় সেটা হচ্ছে আরোহী পদ্ধতি বলে। আর অবরোহী পদ্ধতি কোনটা? অবরোহী পদ্ধতি হচ্ছে যে ইলেকট্রনিক মাধ্যম বা অনলাইন বা প্রযুক্তি ব্যবহার করে যে তদন্ত কার্যক্রম করা হয় সেটাকে হচ্ছে আপনার অবরোহী পদ্ধতি বলা হয়। ঠিক আছে কিনা? অবরোহী পদ্ধতি আপনাকে বলা হয়। এগুলো আপনার পরীক্ষা আসবে না, এটা অনেক গভীরের কথা, ইন্সপেক্টরশিপে এগুলো আসে। যাও, তাহলে আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে বলতেছে যে আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে আ- আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে পুলিশ অফিসার ঘটনা বা বলতেছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কি করতে পারবে? আপনার সে তদন্ত কার্যক্রম করতে পারবে, এক্ষেত্রে কারো অনুমতির দরকার নেই। 2 নম্বরে আপনাকে বলতেছে যে এইরূপ তদন্তের জন্য পুলিশ যে ক্ষমতাবান নয় এইরকম কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ পুলিশ যদি কোনো তদন্ত কার্যক্রম করতে যায় তাহলে এই তদন্ত কার্যক্রম করার ক্ষেত্রে আপনার পুলিশে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না যে আপনি তদন্ত করতে পারেন না, আপনি কেন আসছেন, আপনি কি এটার ক্ষমতা আপনার আছে কিনা, এই ধরনের তদন্ত মানে প্রশ্ন পুলিশকে উত্থাপন করা যাবে না। আর 156(3) যেটা বলতেছে যে আমলযোগ্য অপরাধের বিষয়টি ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা মোতাবেক, মানে পুলিশ মানে তদন্তেরও কিন্তু পুলিশকে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে। কিরকম? একটা অপরাধের যখন ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম পিআরবি 272-এ 275-এ পড়ছিলাম যে একটা ঘটনায় আপনি ফাইনাল রিপোর্ট দিয়েছেন, তো মানে ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেটের মন মতো হয়নি বা ঘটনার সে মানিয়ে নেয়নি,
বাদী নারাজি পিটিশন দিয়েছে, সেই ক্ষেত্রে অপরাধটা আমলে নিয়ে 156(3) কিন্তু ম্যাজিস্ট্রেট পুলিশকে তদন্তের নির্দেশও দিতে পারে। ঠিক আছে কিনা? এটা আমরা 156(3) মূলত জানলাম। তাহলে এখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে, আমলযোগ্য অপরাধ তদন্ত করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোথায় তদন্ত করতে পারে? থানার এখতিয়ারের মধ্যে সংগঠিত এমন সংবাদ। থানা এলাকার বাইরে হলে কিন্তু পারবে না। যেমন শ্রীপুর থানায় মারামারি হলে বা হত্যা হলে শ্রীপুর থানার ওসি আদালতের অনুমতি পেতেই এটা তদন্ত করতে পারবে। কিন্তু শ্রীপুর থানার বাইরে যদি আপনার ওই যে মাগুরা সদরে হয়, তাহলে সেইটা সরাসরি তদন্ত করার ক্ষমতা কিন্তু ওসির কিন্তু নাই। এটা মনে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, তদন্তের ব্যাপারে পুলিশকে কিন্তু কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না যে আপনি তদন্ত করতে পারেন কি পারেন না। এই ধরনের কোনো কোশ্চেন কিন্তু পুলিশকে কোনোভাবেই করা যাবে না, একারে না। এরপর আর একটা জিনিস জানলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে যদি আমলযোগ্য অপরাধের কোনো সংবাদ যায়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিন্তু অপরাধ আমলে নিয়েও কিন্তু তদন্তের নির্দেশ দিতে পারে, যা কার্যবিধানের 190 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটকে কিন্তু এই ক্ষমতা বেসিক্যালি দেওয়া হয়েছে। এই হলো 156 ধারা। 156 ধারার সাথে একটা জিনিস মনে রাখবেন যে পেআরবি 258, পেআরবি 256 বিধিটাও কিন্তু আমরা ব্যবহার করব। আর একটু প্রশ্ন ভিত্তিক আমরা পড়াই, যদি প্রশ্ন আসে যে আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো, আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া ব্যাখ্যা, তখন কেমনে লাগবেন? তখন নর্মালি আমি একটু বলে যাই, জাস্ট একটু মনে রাখবেন যে আমলযোগ্য তদন্ত হচ্ছে কি, আমলযোগ্য অপরাধের থানায় সংবাদ আসলে প্রথমে আসছে আপনাকে মামলা রেকর্ড করতে হবে, কার্যবিধির 154, পেআরবি 243। 2 নম্বর হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ মোতাবেক মামলাটি তদন্ত করবেন, অথবা অন্য যে কোনো অফিসারের প্রতি উক্ত মামলাটি হচ্ছে আপনাকে হাওলা করতে হবে। ঠিক আছে কিনা? এটা পুলিশ আইনের 23 ধারা, পেআরবি 118 বিধি আমরা ব্যবহার করব। 2 নম্বরে আপনাকে লিখতে হবে যে হচ্ছে আপনার তদন্তকারী কর্মকর্তা কার্যবিধানের 156, পেআরবি 258 ধারা মোতাবেক সে অপরাধটি তদন্ত করতে ক্ষমতা প্রাপ্ত হবে। 4 নম্বরে আপনাকে লিখতে হবে তদন্তের পূর্বে হচ্ছে আপনাকে এই থানার গুরুত্বপূর্ণ যে ক্রাইম রেজিস্টার গুলো রয়েছে পেআরবি 256 বিধি মোতাবেক, এগুলো পর্যালোচনা করতে হবে। 3 নম্বরে আপনাকে লিখতে হবে তদন্ত কার্যক্রমের জন্য ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার দ্রুত দ্রুত দ্রু- দ্রুত 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 হচ্ছে আপনার ঘটনাস্থলে সে হচ্ছে আপনার হাজির হয়ে যাবে। আর 5 নম্বরে আপনাকে লিখতে হবে যে ঘটনাস্থলে হাজির হওয়ার পর কার্যবিধির 160 ধারা মোতাবেক পুলিশ অফিসার ঘটনা সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তিদেরকে নোটিশ করবে বা সমন দিবে। 161 ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা উপস্থিত সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করবে। এরপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা মামলা সম্পর্কে জড়িত আছে এমন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এরপরে হচ্ছে মামলার দ্রব্য বস্তু আলামত উদ্ধার করার জন্য থানার ওসি কার্যবিধির 166, পেআরবি 280 বিধি মোতাবেক থানা এলাকায় তল্লাশি চালাতে পারবে। কার্যবিধির 166 ধারা মোতাবেক অপর থানা এলাকায় থানার ওসি তল্লাশি কার্যক্রম চালাতে পারবে। এরপরে হচ্ছে আপনার ঘটনাস্থলের আপনার খসড়া মানচিত্র তৈরি করতে হবে। এরপরে হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি আহত থাকে তার চিকিৎসা করতে হবে, মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে হবে, কোনো ব্যক্তি নিহত থাকলে তার শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করতে হবে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় এনে জিডিতে নোট দিতে হবে। এরপরে হচ্ছে আপনার কি করতে হবে? এরপরে হচ্ছে আপনার রিমান্ডের আবেদনও আপনি 167-তে আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি উক্ত মামলার যদি জামিনযোগ্য হয় সেক্ষেত্রে থানার ওসি 169-70 ধারা মোতাবেক ওই ওই আসামির জামিনও দিতে পারবে। কার্যবিধানের 172 ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা অবশ্যই মামলার একটি কেস ডায়েরি মেনটেন করবে বা রেকর্ড করবে। এরপরে ফৌজদারি কার্যবিধানের 172, পেআরবি 272 বিধি মোতাবেক আপনার মামলার আয়ু, ঘটনা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে চার্জশিট দিবে, আর ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে একটি ফাইনাল রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করবে। এই হলো ধর্তব্য অপরাধ তদন্তের আইনগত প্রক্রিয়া। পারবেন না? পৃথিবীর সব গাইডেই প্রশ্ন আছে, আমার গাইডেও আছে, সবার গাইডে আপনাকে মুখস্থ করতে হবে। এখান থেকে নর্মালি যে প্রশ্নটা মানে মানে আপনি তো পুলিশের চাকরি করেন, আপনাকে সিকোয়েন্স গুলো ঠিক রাখলে আপনার উত্তর হয়ে যাবে। এই সিকোয়েন্স গুলো ঠিক রাখলে কোনটার পরে আপনি কোনটা করবেন। মনে করেন আপনি প্রথমে মামলা রেকর্ড করছেন, রেকর্ড করে কি আপনি ঘটনাস্থলে গেছেন? না, তাহলে ভুল হয়ে গেল। আপনাকে মামলার রেজিস্টার গুলো পর্যালোচনা করতে হবে, নোট গুলো নিতে হবে, আবার ঘটনাস্থলে যাবেন। এরপরে মামলা রেকর্ড না করে ঘটনাস্থলে গেছেন, তাহলে কিন্তু আপনার হলো না। তাহলে এই পয়েন্ট গুলো লিখতে হবে।
আচ্ছা, আর একটা কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসে যে ধর্তব্য মামলা তদন্তের পূর্বের নিয়ম, সময়ের নিয়ম এবং পরের কাজ কি বা পরের নিয়ম কি। অর্থাৎ ধর্তব্য অপরাধ তদন্তের ক্ষেত্রে পূর্বের নিয়ম, সময়ের নিয়ম এবং পরের কাজগুলো লেখো। তখন আপনাকে কিন্তু ওইভাবে নিজের মতো করে অ্যান্সার করতে হবে। এটা মানে নিজের মাথা খাটায় আপনাকে অ্যান্সার করতে হবে। কিরকম? মনে করেন পূর্বের কাজগুলো আমরা কি করি ভাই? পূর্বের কাজ হচ্ছে ধর্তব্য অধর্তব্য যে অপরাধী সংবাদ আসার জন্য জিডিতে নোট দিতে হবে। 2 নম্বর হচ্ছে 154, 243 ধর্তব্য অপরাধের সংবাদ ক্ষেত্রে মামলা রেকর্ড করতে হবে। 3 নম্বর হচ্ছে পূর্বে হচ্ছে আপনার এই কারো নামে বা ওসির নামে হচ্ছে এটা আপনাকে হাওলা করতে হবে। তারপর হচ্ছে আপনার তদন্তে যাওয়ার পূর্বে অবশ্যই থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার গুলো পর্যালোচনা করতে হবে। তারপর আছে প্রয়োজনীয় সরঞ্জামাদি, পোশাক আশাক, সিসি, কমান্ড সার্টিফিকেট বা অন্যান্য কাগজ কলম পেন্সিল কার্বন সবগুলো আপনাকে সঙ্গে নিতে হবে। এই হলো পূর্বের যে কাজগুলো। এইগুলো সময়ের কাজ কি ভাই? সময়ের কাজ আছে দ্রুত ঘটনাস্থলে আপনি হচ্ছে হাজির হবেন, পিআরবি 258। এরপরে সাক্ষীদেরকে তলব করবেন 160, জবানবন্দি রেকর্ড করবেন 161, ঘটনাস্থলে তল্লাশি কার্যক্রম চালাবেন 165, বাইরেও তল্লাশি কার্যক্রম চালাবেন 166। তারপরে হচ্ছে আপনার জব্দ তালিকা প্রস্তুত করবেন 103, 280। মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করবেন। আহত হলে চিকিৎসার ব্যবস্থা করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে নিহত হলে লাশ মর্গে প্রেরণ করবেন। এরপর হচ্ছে আপনার কার্যবিধি 54 ধারা মোতাবেক ঘটনার সাথে জড়িত আছে এমন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। এ হলো সময়ের কাজ আপনার, ঠিক আছে না? পরের কাজ কি? পরের কাজে থানায় এসে জিডিতে নোট দেবেন। এবার হচ্ছে রিমান্ডের প্রয়োজনীয়তা হলে রিমান্ডের আবেদন করবেন। এরপরে হচ্ছে আপনাকে কেস ডায়েরি আপনাকে মেনটেন করবেন। এরপরে হচ্ছে আপনার যদি জামিনযোগ্য অপরাধী হয় ওসি জামিনে মুক্তি দিতে পারবেন। 169, 70, 70 এই 3টে ধারা দেবেন। এরপরের পরে কাজ হচ্ছে অপরাধ তদন্ত যদি প্রমাণিত হয় চার্জশিট, প্রমাণিত না হলে ফাইনাল রিপোর্ট দেবেন। অর্থাৎ উত্তর কিন্তু আপনার এর মাঝেই আছে, কিন্তু ভাঙ্গি চুরি আপনাকে নিজের মতো করে লিখতে হবে। পারবেন না ইনশাল্লাহ ভাই? আসলে পারবেন নাকি? এই পরীক্ষার আছে মনে করেন 4 মাস, আমার তো খুব টেনশন। তাহলে আপনাদের কেমন লাগে বলেন তো? ফাঁকি দেওয়া যাবে না। একেবারেই একেবারেই কিন্তু সন্নিকটে পরীক্ষা। হুশ করে দেখবেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে অক্টোবর মাসের 4 তারিখে এমসিকিউ, অক্টোবর মাসের 15 তারিখে রিটেন, এরকম দেখবেন চলে আইছে, ঠিক আছে কিনা? সুতরাং আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে তাওয়াক্কুল করতে হবে। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাকে পার করে নেবে। এবং আল্লাহ বলছে যে বান্দা যতক্ষণ চেষ্টা করে অবশ্যই আমি তাকে দেব, ঠিক আছে? প্যারা নেওয়া যাবে না, অল ইজ ওয়েল। আচ্ছা, প্যারা নেওয়া যাবে না, প্যারা আপনাকে একটু নিতেই হবে ভাই। যে স্টুডেন্ট তার মাথায় একটু টেনশন থাকেই। আমি যতই গল্প করি যে আমি সব পারি, তাহলে আমারও কিন্তু টেনশন লাগে ভাই। আমারও মাথা ব্যথা করে যে আমার পরীক্ষা। আমার সত্যি জানেন কিনা, আমার রাত্রেবেলা ঘুম ভাঙিয়ে দেয় টেনশনে আমার, যে কি আসবে না কি আসবে না, কথা বলছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভোরবেলা উঠে সবাই আমরা পড়বো, ঠিক আছে কিনা? দেখবেন কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে 156 ধারা থেকে কিন্তু এরকম প্রশ্ন যদি আসে আশা করি আমরা পারবো। আচ্ছা, আর একটা প্রশ্ন যদি এখান থেকে আসে যে তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার আয়ুর করণীয় বিষয়গুলো কি কি। ওই করণীয় বিষয় তদন্ত প্রক্রিয়া আপনার একই কথা, ঠিক আছে কিনা? আর তদন্তের পূর্বে পুলিশের আয়ুর করণীয় কি, ওই বিষয়েও আপনার একই কথা। এরপরে আপনাকে যে প্রশ্ন আসে তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের লক্ষণীয় বিষয়গুলো কি কি, তাহলে লক্ষণীয় বিষয়গুলো কিন্তু আপনাকে একটু গুছাই লিখতে হবে। লক্ষণীয় বিষয়গুলো কি কি? তাহলে 1 নম্বরে আপনাকে লিখতে হবে যে অযথা কাউকে হয়রানি করা যাবে না। তারপরে কোনো বস্তুগত আলামত যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো মালামালের জব্দের প্রয়োজনীয়তা হলে অবশ্যই জব্দ করতে হবে। জব্দ করার সময় হচ্ছে আপনাকে সাক্ষীর উপস্থিতি জব্দ করতে হবে। তল্লাশির প্রয়োজনীয়তা হলে তল্লাশি করতে হবে এবং সাক্ষীর উপস্থিতি বেসিক্যালি আপনাকে করতে হবে। তারপর আছে ক্রাইম সিন গুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। তারপর আছে কোনো আলামত যাতে অন্য কেউ না নিয়ে যায় বা ভিতরের মাল বাইরে, বাইরের জিনিস ভিতরে না যায়, সে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ধারা কি দেবেন? ধারা দেবেন এই যে 103, 280, পিআরবি 635, 638, ঠিক আছে কিনা? আর কার্যবিধির 100, ওই 56, 58, 59, 60 দেন, এগুলো কোনো সমস্যা নাই। এই বিষয়টা আমাদের একজন বলছে নালিশি মামলা এবং পুলিশি মামলার মধ্যে পার্থক্য কি। ভালো প্রশ্নের প্রশ্ন আগেই পড়াইছি। আচ্ছা, করছি, তার একটা পয়েন্ট রাখো বলতেছি। এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে আসলে আশা করি আপনারা মনে হয় এটা পারবেন। আর তদন্ত কার্যক্রমে এএসআই এর ভূমিকা কি ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন বলছেন। এই তোমরা কি বিরক্ত হচ্ছ যে স্যার প্রশ্ন পড়াচ্ছে? এখান থেকে অ্যাকচুয়ালি ওই খালি সুশীর মতো অন্য স্যারদের মতো পড়াই গেলে কোনো কাজ হবে না, কথা বুঝছেন? এখান থেকে হচ্ছে আপনাকে প্রশ্ন ভিত্তিক পড়াতে হবে যে বেসিক্যালি প্রশ্নগুলো কি আসবে। একজন প্রশ্ন করছে যে তদন্ত কার্যক্রমে একজন এএসআই এর ভূমিকা কি।
তাহলে আপনি লিখবেন যে একজন এএসআই বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদে অনেক পুলিশ অফিসার কর্মরত রয়েছে। তদন্ত কার্যক্রমে একজন পুলিশের ভূমিকা নিম্নে লেখা হলো। আপনি লিখবেন যে একজন এএসআই সরাসরি কি করতে পারে না। একজন এএসআই সরাসরি তদন্ত কার্যক্রম চালাতে পারে না, একারে না। কথা ক্লিয়ার কিনা? তদন্ত কার্যক্রম একজন এএসআই কিন্তু চালাতে পারে না। ক্লিয়ার? তাহলে একজন এএসআই কি করতে পারে? আপনার পেআরবি 200 গ পেআরবি 201 বিধি মোতাবেক থানায় যখন সিনিয়র অফিসার হাজির না থাকে, সেই ক্ষেত্রে থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে মামলা রেকর্ড করা সহ সে তদন্ত কার্যক্রম চালাতে পারে। এক্ষেত্রে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 205-এর গ লিখবেন, পেআরবি 201 লিখবেন। এছাড়া পেআরবি 255-র কত গ বিধি মোতাবেক থানায় কোনো সিনিয়র অফিসার হাজির না থাকলে ওসির নির্দেশ মোতাবেক একজন এএসআই তদন্ত কার্যক্রম চালাতে পারে। এছাড়া পেআরবি 355-র ক কত 355-র ক বিধি মোতাবেক একজন এএসআই কি করতে পারে? আপনার অপমৃত্যুর মামলা তদন্ত কার্যক্রম চালাতে পারে, শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারে, তদন্ত কার্যক্রম চালাতে পারে। 255-র গ গ গ ক খ গ, কতে হচ্ছে ওসি, খতে এসআই, আর গতে হচ্ছে এএসআই। কথা কেন না? এছাড়াও পেআরবি 211 বিধি মোতাবেক একজন এএসআই ভেরিফিকেশন রিপোর্ট প্রস্তুত করতে পারে। ঠিক আছে কিনা? এছাড়া লিখবেন যে পুলিশ আইনের 23 ধারা পেআরবি 118 বিধি মোতাবেক একজন এএসআই তদন্ত কার্যক্রমে ঊর্ধ্বতন অফিসারকে সকল আইনানুগ সহায়তা সম্পাদন করতে পারে বা করতে পারে। সুতরাং আলোচনা পরিশেষে বলা যায় তদন্ত কার্যক্রমে এএসআই ভূমিকা অপরিসীম। পারবেন না ভাই? পারবেন ইনশাল্লাহ? না পারবেন না? এই আরেকজন প্রশ্ন করছে নালিশি মামলা এবং পুলিশি মামলার পার্থক্য কি। নালিশি মামলাটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 190, ঠিক আছে কিনা, কার্যবিধি আইনের 100, তারপরে 200, 201, এইগুলো ধারা এটা দেবেন। অর্থাৎ কোর্টে যে মামলা করা হয় সেটা আছে নালিশি মামলা। এরপরে আপনাকে পুলিশি মামলা কোনগুলো? থানায় যে মামলাগুলো রেকর্ড হয় কার্যবিধির 154 পেআরবি 243 যে মামলা রেকর্ড হয় তাকে আছে পুলিশি মামলা বলে। নালিশি মামলার ক্ষেত্রে পুলিশ অফিসার সরাসরি তদন্ত করে না, আদালতের নির্দেশেই তদন্তের ক্ষমতা প্রাপ্ত হয়। আর পুলিশি মামলার ক্ষেত্রে সরাসরি পুলিশ তদন্ত করতে ক্ষমতাবান। ঠিক আছে কিনা? থানায় যেহেতু মামলা হয়, নালিশি মামলা কোর্টে হয়, পুলিশি মামলা হচ্ছে আপনার থানাতে হয়। এরপরে হচ্ছে আপনার ওই ধারা এগুলো দিয়ে তো উত্তর আপনার 5টা পার্থক্য হয়ে গেল। মোটামুটি 6-7টা লিখতে হবে আর কি, একটু চিন্তা ভাবনা করলে আর একটু বলা যাবে না, সমস্যা নেই। তো এগুলো আসলে আপনারা পারবেন। আচ্ছা, 156 তো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আপনার এরপরে আমরা একটু দেখবো যে কার্যবিধির 57 ধারা কি বলছে। কার্যবিধির 57 ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মনে করেন থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে কি মামলা রেকর্ড করতে ওসি কিন্তু বাধ্য, আমরা আগে পড়ছি তাই না বন্ধুরা? তো তোমার কাছে সন্দেহ হচ্ছে যে এটা আমলযোগ্য অপরাধ কি না, তোমার কাছে সন্দেহ হচ্ছে যে এটা আমলযোগ্য অপরাধ কিনা, এই জন্য প্রাথমিকভাবে আমরা কিন্তু একটা অভিযোগ নেই, এটারও কিন্তু আইনগত ভিত্তি আছে। ঠিক আছে কিনা? তাহলে অভিযোগটা প্রাথমিকভাবে একজন এএসআই বা এসআই নামে কি করা হয়? আপনার হাওলা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি আপনার এই 157 ধারায় বলতেছে যে নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। 1 নম্বর হচ্ছে অপরাধটি মানে আছে সামান্য ক্ষতিকারক কার্য হলে, তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ না থাকলে, তারপর আছে বাদী যদি তদন্ত করতে অনীহা প্রকাশ করে, তারপরে বলতেছে যে আপনার অপরাধটি দেওয়ানি প্রকৃতির হলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তদন্ত করা থেকে কিন্তু বিরত থাকতে পারে। তবে তদন্ত করা থেকে যদি বিরত থাকা হয় বা তদন্তের ফলাফল এই বিষয়টা বাদীকে কিন্তু মামলার আয়ু অবগত করবে। এই 157 ধারাটা কিন্তু মানে যেন তেন ধারা না, এটার থেকে প্রশ্ন কিন্তু আসে, যে প্রশ্ন আসে পুলিশ অফিসার কখন তদন্ত কার্যক্রম করা থেকে বিরত থাকতে পারে। লেখো তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের এই 157 পেআরবি 257 বিধি লিখে দিলেই কিন্তু আমাদের পরীক্ষার এখানে অ্যান্সারটা হয়ে যাবে। তো আশা করি আমার কথা মনে হয় আপনারা বুঝছেন, এটা একেবারেই একেবারেই সহজ কথা, এখানে কঠিন কোনো কথা বলে নাই। আচ্ছা, ধন্যবাদ। তল্লাশির আগে সময় করণীয় কি? এই তল্লাশির প্রশ্ন তো আগেই পড়াইছি ভাই, এখন কলি হবে? তল্লাশির আগে পরে সময় করণীয় কি জানো না? এই সহজ প্রশ্ন পরীক্ষা আসবে না, যদি আসবে না, সরি ভুল হয়ে গেছে, আসবে, কিন্তু তোমাকে এটা নিজেই পড়তে হবে। তল্লাশির আগে পরে সময় করণীয় ধারা একটাই, 102, 103। কব কতিগুলো তো অন্য ধারা পড়া হবে না। আচ্ছা, পরবর্তী ধারায় আমরা চলে যাই। 158 ধারা, 158 ধারা দরকার নাই। অর্থাৎ ওই যে তদন্তের ক্ষেত্রে যে রিপোর্ট দাখিল করা করা বলতেছে,
সেক্ষেত্রে রিপোর্ট দাখিল করতে হবে সার্কেলের মাধ্যমে, এবং যদি এই রিপোর্টটা যদি সন্তুষ্ট না হয় সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে সরজমিনে ম্যাজিস্ট্রেট দ্বারাও কিন্তু ইনকোয়ারি করা যাবে। অর্থাৎ কার্যবিধির 157 ধারায় আপনাকে বলতেছে পুলিশ যদি কখনো আপনার তদন্ত করা থেকে বিরত থাকে এবং এই বিরত থাকার কারণ যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না হয়, হ্যাঁ, এরপরে আপনাকে 159 ধারায় বলতেছে একজন ম্যাজিস্ট্রেট দ্বারাও কিন্তু এটা ইনকোয়ারি করানো যাবে যে পুলিশ যে তদন্ত থেকে বিরত থাকলো আসলে কি এটা ঠিক করছে কিনা। এই কথা আপনাকে 100, এগুলো আসবে না পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমরা 160 চলে যাবে। 160টা কিন্তু গুরুত্বপূর্ণ। পুলিশ অফিসার সাক্ষী তলব করার ক্ষমতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পুলিশ কোন কোন ক্ষেত্রে সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে। তাহলে সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে পুলিশ অফিসার 94 ধারায়, কার্যবিধি আইনের 160 ধারায়, কার্যবিধি আইনের 103 ধারায় এবং কার্যবিধি আইনের 175 ধারায় পুলিশ অফিসার সাক্ষীর প্রতি কি করতে পারে, আপনার সমন ইস্যু করতে পারে। ক্লিয়ার কিনা? সুতরাং এটা আপনাকে একটু গুরুত্ব নিয়ে পড়তে হবে। 160 ধারায় বেসিক্যালি কোন ক্ষেত্রে পুলিশ অফিসার সমন ইস্যু করে, 160, আবার বলবো, 94 ধারা, 103 ধারা, 160 ধারা, 175 ধারা। 94 ধারায় বলতেছে দলিল দাখিল করার জন্য পুলিশ সমন ইস্যু করতে পারে। 103 ধারায় বলতেছে কোন ঘটনাস্থল তল্লাশি করার জন্য উপস্থিত থাকার জন্য পুলিশ সমন ইস্যু করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারায় বলতেছে মামলা সম্পর্কে অবগত আছে বা ধর্তব্য অপরাধ সম্পর্কে অবগত আছে এমন বিষয় সম্পর্কে জানার জন্য পুলিশ অফিসার সমন ইস্যু করতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই কি বলে যে মানে 175 ধারা মোতাবেক অপমৃত্যু সম্পর্কে অবগত আছে এমন বিষয় জানার জন্য পুলিশ অফিসার কি ইস্যু করতে পারবে, সমন ইস্যু করতে পারবে। সুতরাং এটা কিন্তু একটু গুরুত্ব আছে, একটু ভালো করে দেখবেন। তাহলে 160 ধারাটা আমরা একটু ভালো করে দেখি কি বলছে। 160 ধারা বলছে পুলিশ অফিসার, তাহলে 160 ধারায় কোন পুলিশ অফিসার সমন ইস্যু করতে পারে, এটা হচ্ছে মামলার আয়ুর কথা বলতেছে। অর্থাৎ যিনি মামলার আয়ু তিনি সমন ইস্যু করবেন। কার প্রতি সমন ইস্যু করবেন? মামলা সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তির প্রতি সমন ইস্যু করবেন। সমনটা কি মৌখিক হবে না লিখিত হবে? এই সমনটা হচ্ছে অবশ্যই আপনাকে লিখিতভাবে ইস্যু করতে হবে। কোন ব্যক্তির প্রতি? নিজ থানা বা পার্শ্ববর্তী থানা। মানে ঘটনা সম্পর্কে অবগত আছে শুধুমাত্র এমন ব্যক্তি, সে ওই এলাকারও হতে পারে বা পার্শ্ববর্তী এলাকারও হতে পারে, কোনো সমস্যা এখানে নাই। ঠিক আছে কিনা? এবং এই সমন পাওয়ার পর উক্ত ব্যক্তি কিন্তু হাজির হতে বাধ্য থাকবে। যদি আপনার সে হাজির না হয়, কয় ধারায় অপরাধ বলেন তো একেবারে? যদি সে হাজির না হয় দণ্ডবিধির 174 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে পুলিশ অফিসার মামলা তদন্তের ক্ষেত্রে কখন সমন ইস্যু করতে পারে। তাহলে এই 160 ধারা সমন ইস্যু করতে পারে কোন পুলিশ অফিসার? মামলার আয়ু। কিভাবে ইস্যু করবে? লিখিতভাবে ইস্যু করবে। কার প্রতি? সাক্ষীর প্রতি। কোন সাক্ষী? যে নিজ থানা বা অন্য থানা এলাকার, অর্থাৎ যে ঘটনা সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তিদের সম্পর্কে। এরপরে আপনাকে বলতেছে যে যদি সে হাজির হতে বাধ্য কিনা, অবশ্যই সে হাজির হতে বাধ্য। যদি হাজির না হয় সেক্ষেত্রে সে দণ্ডবিধির কয় ধারা মোতাবেক অপরাধী? 174 ধারা মোতাবেক সে অপরাধ করছেন বলেই গণ্য হবে। আচ্ছা, এলো 160। 161 থেকে প্রশ্ন আসতে পারে যে যে সকল সাক্ষীকে তলব করা হয়েছে এ সকল সাক্ষীর জবানবন্দি রেকর্ডের বিধান কি। তাহলে মামলার সাক্ষীর জবানবন্দি রেকর্ডের বিধান হচ্ছে 161। ঠিক আছে কিনা? স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি হচ্ছে আপনার 164, 364। ঠিক আছে কিনা? আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি, সেটা হচ্ছে 164। আসামির জবানবন্দি শুধু কি, সেটা হচ্ছে 342। এই 342, হ্যাঁ ঠিক আছে, 342। এগুলো একটু মনে রাখবেন। অর্থাৎ এখানে বলতেছে শুধু সাক্ষীর জবানবন্দি কিভাবে রেকর্ড করবেন, এটা হলো 161-তে। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিভাবে রেকর্ড করবেন, সেটা হচ্ছে 364-তে। আর শুধুমাত্র আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি, সেটা হচ্ছে আপনার 164। আর শুধুমাত্র আসামির জবানবন্দি কি, সেটা হচ্ছে 342। এই পয়েন্টগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই আর একটা প্রশ্ন কথার মধ্যে কথা আসে যে আহ, আছে, আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। গত বছরের আগের বছরের ইন্সপেক্টরশিপ পরীক্ষা আসছে। আসামির আসামির সাক্ষ্য হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 340, আর আসামির জবানবন্দি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 342। ঠিক আছে কিনা? আসামির সাক্ষ্যের ক্ষেত্রে আসামি নিজের সম্পর্কে এবং অন্যান্য আসামিদের সম্পর্ক মানে সাক্ষ্য প্রদান করতে পারে, কিন্তু আসামির জবানবন্দিতে আসামি কেবলমাত্র তার নিজের সম্পর্কে বা মামলা সম্পর্কে আদালতকে বিষয়টা অবগত করে। ঠিক আছে কিনা? আসামির সাক্ষ্যের ক্ষেত্রে আসামি নিজেকে নির্দোষ দাবি করে এবং অন্যান্য আসামিদেরকেও নির্দোষ দাবি করতে পারে, কিন্তু আসামির জবানবন্দিতে এরূপ নাও হতে পারে। ঠিক আছে কিনা? আসামির সাক্ষ্য দিতে গেলে আসামিকে আবেদন করতে হয়,
কিন্তু আসামির জবানবন্দির ক্ষেত্রে আসামির কোনো আবেদনের প্রয়োজনীয়তা নেই। আসামির সাক্ষ্যের ক্ষেত্রে আবেদন না করা হলে আসামিকে তলব করা হয় না। আর আসামির জবানবন্দির ক্ষেত্রে আবেদনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই হচ্ছে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য। একটু আনকমন, তাই না? এটা কোনো বাংলাদেশের কোনো গাইডে এই প্রশ্ন নাই। বাংলাদেশের কোনো গাইডে এই প্রশ্ন নাই। গত বছরের ইন্সপেক্টরশিপে আসছিল যে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য। তাহলে আসামির সাক্ষ্য হচ্ছে 340, আর আসামির জবানবন্দি হচ্ছে আপনার 342। আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে 164, 364। আর শুধু আসামির জবানবন্দি হচ্ছে 342। মন থাকবে? স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা হচ্ছে ওই জবানবন্দি যেখানে আসামি নিজের দোষ স্বীকার করতেছে যে আমি খুন করছি, আমি অপরাধী। ক্লিয়ার কিনা? আর আসামির কি বলতেছে ওটা, আসামির যেটা শুধু জবানবন্দি, সেখানে আসামি নিজের দোষ স্বীকার নাও করতে পারে, সে মামলা সম্পর্কে অন্য কোনো বিবৃতি বা মানে ঘটনা সে বলতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র আসামির জবানবন্দি। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে ওইটা যেখানে আসামি নিজের দোষ স্বীকার করে বিবৃতি দেয়। কথা কেন না? আচ্ছা, তাহলে 161 ধারার বিবৃতি কিভাবে আপনি রেকর্ড করবেন সেই পদ্ধতির কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধানের 161 ধারা। এখানে এখানে বলতেছে তো দম নিয়ে আসি বিপদে, বুঝছেন? সবাই দয়া করে একটু ফেসবুক লাইভে ঢুকবেন ভাই। একটু সমস্যা আছে, মেনে নেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 161 ধারার এই জবানবন্দি আপনি কিভাবে রেকর্ড করবেন এটা আপনাকে বলতেছে যে আসামি, যে ব্যক্তিকে আপনি তলব করছেন তার জবানবন্দি প্রথম মৌখিকভাবে আপনি শুনবেন। এরপরে আপনাকে বলতেছে তিনি যে বিষয়টা অবগত আছেন সেই বিষয়টা আপনাকে ভালো করে শুনতে হবে। এরপরে আপনাকে বলতেছে যে পুলিশ আসামিকে বা যে ব্যক্তিকে তলব করা হয়েছে সেই ব্যক্তিকে সকল প্রশ্নের উত্তর দিতে ওই ব্যক্তি কিন্তু বেসিক্যালি আপনার বাধ্য থাকবে। এবং এই প্রশ্নের জবাব যদি সে না দেয় সেই ক্ষেত্রে তাকে আপনার ফৌজদারিতে কি করা যাবে না, মানে দণ্ডিত করা যাবে না, ঠিক আছে কিনা? তবে জবাব দিয়ে যদি সে কোনো মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা বিবৃতি দেয় সেক্ষেত্রে দণ্ডবিধানের 193 ধারা মোতাবেক অভিযুক্ত করা যাবে। আর একটা বিষয় বলতেছে যে পুলিশ যখন 161 ধারার বিবৃতি রেকর্ড করবে, ভালো করে মনে রাখবেন, পুলিশ যখন 161 ধারার বিবৃতি মনে রাখবে, মানে ইয়া করবে, কি বলে ওটা, এই রেকর্ড করবে, সেই ক্ষেত্রে পৃথক পৃথক মানে একজন একজন করে রেকর্ড করতে হবে। একাধিক সাক্ষীর বিবৃতি একত্রে রেকর্ড করার কিন্তু কোনো বিধান নাই। এই কথাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধানের এই 161-তে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধান অনুসারে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি। তাহলে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি, 1 নম্বর আছে 160 তাকে তলব করতে হবে। 2 নম্বর আছে পুলিশ অফিসার মৌখিকভাবে তার বিবৃতি আগে শুনবে। 3 নম্বর আছে তার এই বিবৃতি খাতায় রেকর্ড করতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার একাধিক সাক্ষীর বিবৃতি একত্রে রেকর্ড করা যাবে না। 5 নম্বর হচ্ছে সাক্ষী একাধিক হলে পৃথক পৃথক ভাবে রেকর্ড করতে হবে। 6 নম্বরে হচ্ছে আপনার সাক্ষীর এই বিবৃতিতে বিবৃতি রেকর্ডকারী কি করবে? হ্যাঁ, কি হয়েছে? বাসায় বলো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এরপরে 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 হচ্ছে আপনার এই 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 বিষয়গুলো আর আছে, যিনি জবানবন্দি রেকর্ড করবে তার স্বাক্ষর নিতে হবে, কথা ঠিক আছে কিনা? এরপরে আর একটা বিষয় আছে যে কোনোভাবেই বিবৃতি দানকারীর স্বাক্ষর এই জবানবন্দিতে নেওয়া যাবে না। এই হলো রেকর্ডের পদ্ধতি। ধারা কি দেবো? ধারা দেবো কার্যবিধানের 160, 161, পিআরবি 265। এই 7টা 8টা পয়েন্ট যদি আপনি লিখে দেন তাহলে কিন্তু উত্তর আপনার হয়ে গেল। ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে যে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি, 160, 161, পিআরবি 265। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন চলে যাবো ফৌজদারি কার্যবিধানের 162 ধারা। এখানে বেসিক্যালি বলতেছে
যে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে সাক্ষী কিন্তু স্বাক্ষর করতে বাধ্য না। তাহলে এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, যে পুলিশ যে সাক্ষীর বিবৃতি নিল, তাহলে এই বিবৃতি মামলার কোনো কাজে ব্যবহার করা যাবে না, তাহলে নিয়ে লাভ কি? মামলার কোনো কাজে ব্যবহার করা যাবে না, তাহলে সাক্ষীর এই বিবৃতি, মনে করো পুলিশ অফিসার পিও ভিজিটে গেছে, যাই সাক্ষীদেরকে তলব করে এগুলো শুনছে যে কি কি হয়েছে একটু কও দেহি, তাহলে এদেরকে কিন্তু সাক্ষী হিসেবে মামলায় ব্যবহার করা যাবে না। তাহলে এই যে নিলামে নিয়ে লাভটা কি, প্রশ্ন হতে পারে না? নিয়ে কিন্তু লাভ আছে। তাহলে আপনি এদের যে সাক্ষী নিয়েছেন, এটা বিষয়টা আদালতকে বিষয়টা অবগত করবেন, ঠিক আছে কিনা? আদালতকে অবগত করার পরে আদালত যদি মনে করে এ ধরনের সাক্ষীকে আদালত তলব করতে পারে, তলব করার পরে পুলিশের কাছে যে বিবৃতিটা দেয়া হয়েছে, এই বিবৃতির সাথে যদি আদালতে উপস্থিত হয়ে দেওয়া বিবৃতির কি না থাকে, যদি মিল না থাকে, তাহলে তাদের এই বিবৃতি বৈপরীত্য প্রদর্শন করবে। আরো কথা আছে, সাক্ষী সাক্ষী পুলিশের কাছে যে বিবৃতি দিয়েছে, তাদের এই বিবৃতি যদি এমন হয় যে এটা আদালতে ব্যবহার হলে মামলার ন্যায় বিচার বিঘ্নিত হবে, তাহলে ওই অংশটুকু আদালত কাটিয়ে দিতে পারে। কে পারে? আদালত পারে। এমসিকিউ, কোন অংশটুকু? যে অংশটুকু ন্যায় বিচার করার জন্য বিঘ্নিত ঘটায়। এখানে আরো ব্যবহার আছে, মনে করেন এই যে যে সাক্ষীর এই বিবৃতি সাক্ষ্য আইনের 32-1 ধারার ক্ষেত্রে 27 ধারাকে আপনাকে ব্যাহত করে না, কিন্তু 32-1 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। কিরকম? মনে করো পুলিশ অফিসার এর কাছে একজন সাক্ষী একটা কথা কইছে যে স্যার আমি ঘটনার সময় জায়গা ছিলাম, এটি এটি আমি জানি। তার এই বিবৃতিতেও কিন্তু মানে কি বলতেছে, বলতেছে যে আপনার মানে বলতেছে যে আপনার এই যে 100 সাক্ষ্য আইনের 27 ধারাকে হচ্ছে আপনার ব্যাহত করবে না। অর্থাৎ সাক্ষীর এই বিবৃতির উপর ভিত্তি করে মামলার সংশ্লিষ্ট যতটুকু তথ্য বা আলামত উদ্ধার হবে, এই এই তথ্য আলামতটুকু আদালতে কিন্তু প্রাসঙ্গিক, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু সাক্ষীর এই বিবৃতি 32-1 ধারা ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ সাক্ষী এই বিবৃতি দেওয়ার পরে যদি মরে যায়, তাহলে তার এই বিবৃতি সাক্ষ্য আইনের 32-1 ধারা মোতাবেক মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে কিন্তু আদালতে আপনি ব্যবহার করতে পারবেন না। এই জন্যই বলা হয়, রিটেনে দেখবেন ইন্সপেক্টরশিপে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছিল যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য আইনের 27 ধারাকে ব্যাহত করে না এবং সাক্ষ্য আইনের 32-1 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না, ব্যাখ্যা করো, বুঝিয়ে দাও। এই প্রশ্নটা আমার গাইডে আছে এবং ইন্সপেক্টরশিপে রাখাল চন্দ্র স্যারের বইতেও আছে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ঠিক আছে কিনা? আমি আবার কই, মানে মূল বিষয়টা হচ্ছে যে সাক্ষী যে 161 ধারায় পুলিশের কাছে যে বিবৃতিটা দিল, তাহলে এই বিবৃতি তো আমি আদালতে ব্যবহার করতে পারতেছি না, ঠিক আছে কিনা? তবে এই বিবৃতির উপর ভিত্তি করে মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য বস্তু বা আলামত যদি উদ্ধার হয়, যেমন পুলিশ জিজ্ঞেস করলো যে ভাই অমুক অমুকরে খুন করছে তুমি কি জানো, তো আদালত ও করলো যে স্যার খুন করছে কিনা আমি দেখি নেই, তবে একটি রক্তমাখা ছুরি রহিমরে দেখছি যে মাটির তলে লুকায় রাখছে, পুলিশ আলামতটুকু উদ্ধার করে ফেললো। তাহলে তার এই বিবৃতি কিন্তু প্রাসঙ্গিক না, কিন্তু এই যে আলামতটুকু উদ্ধার করে ফেললো, এই উদ্ধারকৃত আলামতটুকু কিন্তু আদালতে প্রাসঙ্গিক বা কিন্তু গ্রহণযোগ্য। বাংলা কথা বুঝতে পারছেন? কিন্তু এই বিবৃতি দেওয়ার পরে ওই যে যে পুলিশ যারা তলব করছিল সে যদি মরিয়ে যায়, তাহলে তার এই বিবৃতি কিন্তু সাক্ষ্য আইনের 32-1 ধারার ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন না, মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই কথাটাই আপনাকে বলতেছে এই সাক্ষ্য আইনের হচ্ছে আপনার কোন ধারা, আপনার এই 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 162 ধারায়। এটা রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আছে। ক্লিয়ার? এখান থেকে এমসিকিউ হতে পারে এভাবে যে সাক্ষ্য আইনের 161 ধারার বিবৃতি সাক্ষ্য আইনের কোন ধারাকে ব্যাহত করে না, 27 ধারাকে ব্যাহত করে না, কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য না, 32-1 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। সা- সাক্ষী যদি আপনার করে, মানে আদালতে উপস্থিত হয়ে ভিন্ন কথা বলে, তাহলে নিচের কোন বাক্যটি সঠিক? এটা বৈপরীত্য প্রদর্শন করবে। সাক্ষীর জবানবন্দিতে কে স্বাক্ষর করতে বাধ্য না? এখানে আপনাকে বলতেছে যে আপনার সাক্ষী রেকর্ড স্বাক্ষর দিতে বাধ্য না। আর কে স্বাক্ষর করতে বাধ্য? লিপিবদ্ধকারী অফিসার এখানে স্বাক্ষর করতে বাধ্য। আর একটা প্রশ্ন আছে যে স্বাক্ষর করতে বাধ্য ব্যক্তি যদি স্বাক্ষর না করে দণ্ডবিধির কয় ধারায় অপরাধী? সেটা হচ্ছে 180-তে অপরাধী। তো স্বাক্ষর করতে বাধ্য ব্যক্তি কোন কোন ধারা? সেটা হচ্ছে আপনার ওই যে সেটা 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 হচ্ছে আপনার ওই যে যে ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা পড়তেছে, আপনার ওই যে আরে কি কয় রে, ওই 164 দ্বারা বিবৃতি আসামি যদি স্বাক্ষর না করে সেক্ষেত্রে হচ্ছে 180-তে অপরাধী। আবার যদি আপনার 154 ধারার বিবৃতি যদি আপনার না করে সেক্ষেত্রে আপনার 180-তে অপরাধী। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? আর দরকার নেই। আচ্ছা, আমরা চলে যাবো 163 ধারা।
163 ধারায় বলতেছে সাক্ষীকে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেখানো যাবে না। অর্থাৎ কোন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার সময় আপনি কোনোভাবেই সাক্ষীকে ভয়, এমসিকিউ কি দেখানো যাবে না, ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি পার্থিব কোনো সুবিধা আপনি দিতে পারবেন না বা দেওয়া যাবে না। এই 163 ধারাটা আপনার এই যে সাক্ষ্য আইনের 24 ধারার সাথেও কিন্তু যায়। অর্থাৎ আসামি যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে, এই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে কি করা যাবে না, আপনাকে বলতেছে যে আপনার এই আপনাকে আপনাকে বলতেছে আপনাকে বলতেছে যে কি করা যাবে না, আপনার এই যে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে কি এই জবানবন্দি গ্রহণযোগ্য হবে না? এই জবানবন্দি কিন্তু গ্রহণযোগ্য হবে না। 163 ধারায় আপনাকে এই কথাই বলতেছে, এছাড়া এখানে আর তার প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে 164 ধারায় আমরা চলে যাবো। এই ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য। 164 ধারায় বলতেছে যে বিবৃতি বা স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা, বলতেছে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি। তা আপনাকে আগে জানতে হবে আছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা কি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে 164-তে আপনাকে বলতেছে যে আসামি যদি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যে বিবৃতি প্রদান করে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে দেয়? শুধুমাত্র আপনার আসামি দেয়। মনে থাকবে, কার নিকট দেয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দেয়। এখন বলতেছে সব ম্যাজিস্ট্রেট কি আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারবে? না, সবাই পারবে না। পারবে হচ্ছে কে পারবে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবে। আর কে পারবে? ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবে। ঠিক আছে কিনা? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে না। আর কে পারে না? কোন পুলিশ অফিসার কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে নয়াকারে না। এতটুকু তথ্য আপনার জানলেই হবে। আর একটা প্রশ্ন আসে যে আহ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পূর্বে একজন ম্যাজিস্ট্রেট আসামিকে কত কত ঘন্টা সময় দেবে? কমসে কম কয় ঘন্টা? 6 ঘন্টা না কয় ঘন্টা যেন ভুলে গেছি। কয় ঘন্টা সময় দেয় জানেন না? কয় ঘন্টা সময় দেয়? 3 ঘন্টা। 3 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। যদি প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পূর্বে ম্যাজিস্ট্রেট মহোদয় আসামিকে কি ধরনের মানে হুঁশিয়ারি দেবে, তার একটি নমুনা তৈরি করো। তো নমুনা আপনাকে দেখবেন এই যে 164 ধারায় লেখা আছে নমুনা। ওখানে দেখবেন যে এভাবে লেখা আছে যে আমি ম্যাজিস্ট্রেট অমক আসামি অমককে আমি কি দিচ্ছি, আমি হচ্ছে আপনার এই যে দিচ্ছি কি করে, মানে বলছি যে হুঁশিয়ারি করছি এবং সে স্বীকারোক্তি করতে বাধ্য না, এবং তাকে আমি বলেছি যে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, স্বীকারোক্তি দিলে আপনার জেল জরিমানা এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এর সকল কিছু মেনে সে স্বীকারোক্তি দিয়েছে। এই হলো আপনার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের ক্ষেত্রে এই সতর্কগুলো বা এই বিষয়গুলো আপনাকে মেনটেন করা হয়ে থাকে। তো আচ্ছা, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা এখানে কিন্তু আমরা পারবো। এবং আর একটা জিনিস এই ধারার সাথে আমরা এখনই পড়াই ফেলাই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে রেকর্ড করতে পারে। এই ধরনের প্রশ্ন আসলে আমরা ওটা লাগবো যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তি এটা পারে না। কে পারে না? পুলিশ পারে না এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু পারে না। এই কথা আপনাকে বলতেছে 164-তে। এবং কি পদ্ধতিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবেন সেই পদ্ধতির কথা আপনাকে বলতেছে 364-তে। ওখানে বলতেছে যে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পূর্বে আসামিকে সতর্ক করতে হবে। তারপরে আসামির ভাষায় রেকর্ড করতে হবে, ইংরেজি ভাষায় রেকর্ড করা যাবে, বাংলাতে করতে করা যাবে। এবারে হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে। তারপর হচ্ছে বিবৃতি রেকর্ড করার পরে যে ভাষায় দেবে সেই ভাষায় রেকর্ড করতে হবে। এটা রেকর্ড করার পর আসামিকে পড়ে শোনাতে হবে, তাকে দেখাতে হবে। নতুন কিছু সংযোজন করতে চাইলে সে নতুন কিছু সংযোজনও করতে পারবে। হ্যাঁ, এরপরে এই মানে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাড়িয়ে বা নিজের মতো করে কোনো কিছু লেখা যাবে না। এইগুলো হচ্ছে আপনার পদ্ধতি। এটা আছে 364-তে, মানে কে রেকর্ড করবে এটা হলো 164, আর কোন পদ্ধতিতে আপনাকে রেকর্ড করতে হবে সেটা হচ্ছে 364। ঠিক আছে কিনা? আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আসামি সুস্থ কিনা অসুস্থ, এই বিষয়টা আগে আগে দেখতে হবে।
অসুস্থ কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা যাবে না, আকারে না। ক্লিয়ার ভাই? এটা কিন্তু বইতে নাই, পেআরবিতে আছে। অসুস্থ কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা যাবে না। ক্লিয়ার কিনা? সুস্থতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছে যে তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতার শুকরিয়া আদায় করো। কথা বুঝছেন নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারা। 165 ধারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে যে পুলিশ অফিসার কর্তৃক থানা তল্লাশি। হ্যাঁ, মনে মনে করেন যে পুলিশ অফিসার যে যে তল্লাশি, আমরা যে পুলিশের লোক তল্লাশি করতে পারি, তল্লাশির নিয়ম আছে 102(3) নাকি? বাট পুলিশ যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি কি? ট্রেনে প্রশ্ন আসতে পারে না? পুলিশ যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি কি? সেটা হচ্ছে এই যে 165, নিজ থানা এলাকায় 165, অপর থানা এলাকায় 166, কার্যবিধি আইনের 102(3) কোন ব্যক্তির দেহ তল্লাশি করতে পারে, পুলিশ আইনের 23 ধারায় পুলিশ তল্লাশি করতে পারে, কার্যবিধি আইনের 585 তল্লাশি করতে পারে, কার্যবিধি আইনের 153 পুলিশ তল্লাশি করতে পারে। রিটেনে যদি প্রশ্ন আসে পুলিশ যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি কি, তাহলে পুলিশ যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি হচ্ছে 165, 166, 153, 47। তারপরে হচ্ছে আপনার 102(3) ক্ষমতা বা পদ্ধতি অনুসরণ করে। সবসময় আপনাকে এভাবে লিখতে হবে। আজকে আমরা তল্লাশিটা কালকে পড়বো না, আজকে থাক তল্লাশি, আজকে পড়বো না। আজকে আমরা এখন পিআরবিতে যাব। তাহলে মোটামুটি আজকে তদন্ত রিলেটেড এই বিষয়গুলো একটু দেখলাম। আশা করি ইনশাল্লাহ এগুলো ভালো লাগছে আপনাদের। ঠিক আছে? পুলিশ যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি কি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় যদি আসে আপনাকে লিখতে হবে হচ্ছে 1 নম্বরে 165-তে পুলিশ তল্লাশি করতে পারে নিজ থানা এলাকায়, 166-তে অপর থানা এলাকায় পুলিশ তল্লাশি করতে পারে, 102(3) পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না করে তল্লাশি করতে পারে, কার্যবিধি আইনের 147 ধারা মোতাবেক কোনো গৃহে আসামি প্রবেশ করলে পুলিশ তল্লাশি গ্রেপ্তার করতে পারে, কার্যবিধি আইনের 153 ধারা মোতাবেক থানা এলাকায় অবৈধ বাটখারা এগুলো পাইলে পুলিশ তল্লাশি করতে পারে, আটকও করতে পারে। এই যে যে পুলিশকে ক্ষমতাগুলো দেছে, এইগুলোই হচ্ছে আপনার পুলিশের তল্লাশির ক্ষমতা। ঠিক আছে কিনা? স্পষ্ট? একজন বলছে কার্যবিধির 161 161 দ্বারা আছে পুলিশের নিকট সাক্ষীর জবানবন্দি রেকর্ড, আর 164 হচ্ছে কোন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবে সেইটা। এই প্রশ্ন গাইডে আছে ভাই, প্রশ্ন গাইডে আছে, গাইডে আছে। ঠিক আছে, তাহলে এগুলো আর দরকার নাই। আশা করি, আমার মনে হয় আমরা এখন পিআরবিতে যাব, কি বলেন? 51 ধারা পারেন না? 51 ধারা তো সহজ ভাই। 51 ধারায় কইছে যে আটক ব্যক্তির দেহ তল্লাশি, আটক ব্যক্তির দেহ তল্লাশি 51 ধারা। আচ্ছা, কথা না বলি, আমরা এখন চলে যাব হচ্ছে পিআরবি। পিআরবি তে চলে যাব। পিআরবি আমরা পড়তেছিলাম কত? পিআরবি আমরা মনে হয় 376 বিধি পর্যন্ত পড়ছি। 376 খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সকালে ক্লাস করছিলাম যে চৌকিদার প্যারেড, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রেজিস্টার গুলো সম্পর্কে আলোচনা করছি। হ্যাঁ, দুশ্চরিত্র, এ রুল বি রুল, এগুলো আমরা পড়ছি। আর আজকে আমরা এখন চলে যাব পিআরবি। 2-3টে পিআরবি একটু দেখি, সমস্যা নাই। পিআরবি 375-এ আমাদের পড়ছিলাম যে যে জমি এবং ইমারত যে রেজিস্টার, এটা থানায় সংরক্ষণ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই রেজিস্টারটা হচ্ছে আপনার সংরক্ষণ করে থাকে। ঠিক আছে কিনা? আর 376টা আপনাকে ডাইরেক্ট মুখস্থ করতে বলছিলাম যে এই রেজিস্টারে কয়টি অংশ থাকে? 5টি অংশ। একটা হচ্ছে যে আদালতের নির্দেশ, পুলিশের বিভিন্ন বিভাগের নির্দেশ, তারপর আছে অনুসন্ধান স্লিপ, বিবিধ, আর পঞ্চম অংশে লেখা থাকে এসবিটি এসবির যে রিপোর্ট গুলো। ঠিক আছে কিনা? সকালে পড়াইলেই মনে থাকে ভালো। পিআরবি সকালে পড়ান। 2 বেলা কেমনে পড়াই ভাই? আমারও তো আমার পড়াশোনা আছে না, খালি আমার আপনাদের পড়াইলে হবে? সকালে উঠে তো আমার নিজে পড়তে হবে। মাঝে মাঝে আমি তো আপনাদের পড়াই, সমস্যা নেই। আচ্ছা, এটা এই 376 বিধিটা আপনাদের মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, মুখস্থ করবেন, এটা গুরুত্বপূর্ণ আছে। এবং প্রশ্ন আসে যে রিসিভ ডিসপাস রেজিস্টার কাকে বলে? রিসিভ ডিসপাস রেজিস্টারের আপনারা যে লেখেন, কোন কোন অংশে কি লেখা থাকে, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখবেন। আহ আচ্ছা, আমরা 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 এখন চলে যাব পিআরবি 377। পিআরবি 377 খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি। এই প্রশ্নটা সবসময় আমাদের পরীক্ষায় কিন্তু আসে। যদিও মানে কচু পাতার পানি মনে হয় আপনাদের কাছে যে জেনারেল ডায়েরি কি।
জেনারেল ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, জেনারেল ডায়েরিতে কোন কোন বিষয়গুলো লেখা থাকে, জেনারেল ডায়েরি কে রেকর্ড করে, জেনারেল ডায়েরির গুরুত্ব লেখো বা জেনারেল ডায়েরির প্রয়োজনীয়তা লেখো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এবং এই জেনারেল ডায়েরি সম্পর্কে পিআরবি 377 বিধিতে আপনাকে বলতেছে। এছাড়া পুলিশ আইনের 44 ধারায় জেনারেল ডায়েরি সম্পর্কে আপনাকে আলোকপাত করেছে। কত ধারায়? 44 ধারায় আপনার জেনারেল ডায়েরি সম্পর্কে আলোকপাত করছে। তো জেনারেল ডায়েরি রিলেটেড যে প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন, পিআরবি 377 বিধি লিখে দিলেই কিন্তু আপনার উত্তর আপনার হয়ে যাবে। ঠিক আছে কিনা? 77 বিধি লিখে দিলেই কিন্তু আপনার উত্তর এখানে হয়ে যাবে। আচ্ছা, জেনারেল ডায়েরি কি এটা কিন্তু আপনারা সবাই জানেন। এই শ্রীকান্ত এরকম ইয়া করছেন কেন? ঠিক করেন ভাই। আচ্ছা, জেনারেল ডায়েরি, হ্যাঁ, এই যে আমাদের গাইডে লেখা আছে, যে এরা বাইর করছে, বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 154, পুলিশ আইনের 44 ধারা মোতাবেক বাংলাদেশের প্রত্যেক থানা ফাঁড়িতে বিবরণ 65, বাংলাদেশ বর্ণং 53, 65 বলে যে ডায়েরি সংরক্ষণ করা হয় তাকে জেনারেল ডায়েরি বলা হয়ে থাকে, তাকে জেনারেল ডায়েরি বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? এই ডায়েরি 200 পৃষ্ঠা বিশিষ্ট হয়, অর্থাৎ জেনারেল ডায়েরি হচ্ছে 200 পৃষ্ঠা বিশিষ্ট হয়ে থাকে। ক্লিয়ার? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেল ডায়েরি কে রেকর্ড করে? জেনারেল ডায়েরি হচ্ছে আপনার রেকর্ড করার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অন্য যে কোনো অফিসার কিন্তু জেনারেল ডায়েরি আপনার রেকর্ড করতে পারে। এটা একটু বড় করো, একটু বড় করো, বড় করো, একটু বড় করো, একটু বড় করো এটা ভাই। আচ্ছা, তাহলে এখানে এখানে হচ্ছে আপনার এই জেনারেল ডায়েরিটা এটার বৈশিষ্ট্যগুলো কি এবং এখানে কি কি বিষয়গুলো লেখা হয়, এটা মুখস্থ করার কিছু না, এটা আপনি এমনিই জানেন। অর্থাৎ জেনারেল ডায়েরিতে আমলযোগ্য, আমলের অযোগ্য, ধর্তব্য, অধর্তব্য, হারাই যাওয়া, পলাই যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে পুলিশ সদস্যের সংখ্যা, উপস্থিত অনুপস্থিত, মরে যাওয়া, তারপর হচ্ছে অসুস্থ হওয়ার সংবাদ, ডিউটি, হ্যাঁ, তারপর আছে আপনার পশু চুরি, গরু চুরি, মানুষ হারাই যাওয়া, হ্যাঁ, তারপর আছে প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, বন্যা, খরা, হ্যাঁ, টর্নেডো, হ্যাঁ, তারপর রাজনৈতিক মিছিল, মিটিং, হ্যাঁ, সব কিছু হচ্ছে আপনার এই জেনারেল ডায়েরিতে লেখা থাকে। অর্থাৎ একটা থানা এলাকায় যত ঘটনা ঘটে সব কিছু এই জেনারেল ডায়েরিতে লেখা হয়ে থাকে। গত 24 ঘন্টায় যত ঘটনা ঘটবে সব কথাই কিন্তু জেনারেল ডায়েরিতে আপনার লেখা হয়ে থাকে। অপরাধ প্রতিরোধ এবং নিবারণে জেনারেল ডায়েরি কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে, কেননা জেনারেল ডায়েরিতে সকল বিষয় এখানে সকল বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই জেনারেল ডায়েরিতে এই বিষয়টা অন্তর্ভুক্ত করে পুলিশ অফিসার কিন্তু সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাই জেনারেল ডায়েরির গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম হিসেবে গণ্য হয়। কি করেন ভাই, আপনারা তো কিছুই পারতেছেন না, এরকম করতেছেন কেন? উল্টো পাল্টা করে দিচ্ছেন সবকিছু। আচ্ছা, এই জেনারেল ডায়েরির প্রশ্নগুলো আপনারা একটু মনে রাখবেন, এখানে কঠিন কোনো কিছু নাই। ঠিক আছে কিনা? জনগুরুত্বপূর্ণ যে গোয়েন্দার সংবাদগুলো আছে, এই জনগুরুত্বপূর্ণ গোয়েন্দার সংবাদগুলো কিন্তু জেনারেল ডায়েরিতে আপনার লেখা হয়ে থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার নর্মালি বলতেছে যে ডায়েরি প্রত্যেক থানাতে বললে ভুল হবে, তো প্রত্যেক থানা এবং ফাঁড়িতেও কিন্তু এই জেনারেল ডায়েরি আপনার সংরক্ষণ করা হয়। আশা করি আমার কথা মনে হয় ইনশাল্লাহ আপনারা বুঝছেন। এই শোনেন, পিআরবি আজকে এখানে থাক। যদি আমার সকালে ডিউটি না থাকে, সকালবেলা কালকে আমরা সাক্ষ্য আইনের উপরে 1 ঘন্টা এমসিকিউ ক্লাস নেব। ঠিক আছে? সকালবেলা সাক্ষ্য আইনের উপরে আমরা 1 ঘন্টা এমসিকিউ ক্লাস নেব। আমি সাক্ষ্য আইনের বিভিন্ন কোশ্চেন ধরবো, আপনারা সাক্ষ্য আইনের উত্তরগুলো বলবেন। ঠিক আছে? সকালবেলা যদি আমার ডিউটি না থাকে, ডিউটি থাকলে তো হবে না রে। ক্লিয়ার? নাকি আরো একটু পড়াই, আরো একটু পড়াই নাকি? ফাঁকি দেওয়া ঠিক হচ্ছে না মনে হয়। আর একটু পড়াই। আচ্ছা, দণ্ডপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত এবং হচ্ছে ফেরারি আসামির রেজিস্টার, ঠিক আছে কিনা? দণ্ডপ্রাপ্ত এবং ফেরারি আসামির রেজিস্টার এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেজিস্টার। আমি আগেই বলছি, সকালবেলা বলে দিছি যে পিআরবি 375 থেকে 390 সবকটা বিধি আপনার ভালো করে পড়তে হবে। সবকটা বিধি হচ্ছে আপনার ভালো করে এই পড়তে হবে। তো 378 বিধি বলতে দণ্ডপ্রাপ্ত এবং ফেরারি আসামির রেজিস্টার, এই রেজিস্টারটা থানায় সংরক্ষণ করা হয়। থানার সকল পলাতক এবং আত্মগোপনকারী অফিসারদের এবং দণ্ডপ্রাপ্ত অফিসার মানে আসামির নাম, ঠিকানা এই রেজিস্টারে বেসিক্যালি আপনার কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। কোনো অপরাধী স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করলে এই রেজিস্টারে কিন্তু আপনাকে লিখতে হয়। পিআরবিতে একটা রিটেনে প্রশ্ন আসতে পারে যে পুলিশ রেগুলেশন অনুসারে কোন কোন আসামিকে ফেরারি আসামি হিসেবে
গণ্য করা হয়েছে কোন কোন আসামিকে। তোমরা একটু মূল বইটা বার করে দেখো, দেখো পিআরবি 378-এর খতে আপনাকে 4 শ্রেণীর ব্যক্তিকে ফেরারি আসামি বলছে। কয় শ্রেণীর আসামিকে? এমসিকিউ। 4 শ্রেণীর আসামিকে ফেরারি আসামির কথা বলতেছে। 1 নম্বরে বলতেছে যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে এবং যার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়ন করছে। 3 নম্বর হচ্ছে যার বিরুদ্ধে হুলিয়া ইস্যু করা হয়েছে। 4 নম্বর হচ্ছে যে আপনার যে সকল লোক আমলযোগ্য অপরাধ করে আপনার জামিনে আছে অথবা হাজির করার জন্য জামিনদারকে নির্দেশ দেওয়া হলে সে হচ্ছে ব্যর্থ হয়েছে। এই 4 শ্রেণীর ব্যক্তিকে ফেরারি আসামি বলছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 45-এর 2 এর এই ধারাতেও কিন্তু ফেরারি আসামির সংজ্ঞা দিয়েছে যে কারা আছে ফেরারি, ঠিক আছে কিনা। তাহলে 378 বিধির এই আহ, দুইয়ে 378 বিধির এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ পিআরবি অনুসারে ফেরারি আসামি বলতে কাদেরকে বুঝাইছে, কি বলছে? পিআরবি 378 বিধি মোতাবেক ফেরারি আসামি বলতে কাদেরকে বুঝাইছে। তাহলে 1 নম্বর হচ্ছে যার বিরুদ্ধে পুলিশ অফিসার চার্জশিট দিছে। 2 নম্বর হচ্ছে যে পুলিশ হেফাজত থেকে পলাইছে। 3 নম্বরে হচ্ছে যে যার বিরুদ্ধে কার্যবিধি 87 ধারা মোতাবেক হুলিয়া ইস্যু করা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে যে আমলযোগ্য অপরাধ করছে কিন্তু জামিনে আছে কিন্তু জামিনদার হাজির করতে ব্যর্থ হয়েছে। এই 4 শ্রেণীর ব্যক্তিকে ফেরারি আসামি বলছে। আমি আবার বলি, যে ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু গ্রেপ্তার হয়নি। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলাইছে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে কার্যবিধি 87 ধারা মোতাবেক হুলিয়া ইস্যু করা হয়েছে। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে আহ জামিনের অযোগ্য অপরাধ করছে কিন্তু সে জামিনে মুক্ত আছে, জামিনদার তাকে হাজির করতে ব্যর্থ হয়েছে। এই 4 শ্রেণীর ব্যক্তিকে ফেরারি আসামি বলা হয়। দণ্ডপ্রাপ্ত এবং ফেরারি আসামি রেজিস্টার পিআরবি 378। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস দেখবো যে এই রেজিস্টারে পুলিশ সুপারের নির্দেশ ব্যতীত কোনো কিছুই কিন্তু আপনার লেখা যাবে না, ঠিক আছে কিনা। এটা গুরুত্বপূর্ণ একটি তথ্য, এই রেজিস্টারে পুলিশ সুপারের নির্দেশ ব্যতীত কোনো কিছু আছে আপনার লেখা যাবে না, আকারে না। সুতরাং এটাকে একটু আমলে দিবেন এবং গুরুত্ব দিয়ে দেখবেন। এই রেজিস্টারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। এখানে বলতেছে যে এজ ড্রাইভ, এজ ড্রাইভটা কিন্তু এজ ড্রাইভ আছে স্যামুলটিয়াস ড্রাইভ বা স্যামুলিটিয়াস না কি বলে উচ্চারণ তো পারতেছি না ড্রাইভ। হ্যাঁ, যুগপৎ অভিযান, যুগপৎ অভিযান বলে। যুগপৎ অভিযানটা কি এটা আমি একটু ব্যাখ্যা করে বলি। যুগপৎ অভিযানটা হচ্ছে যে থানায় দণ্ডপ্রাপ্ত এবং ফেরারি আসামিরা যদি থাকে আপনার থানা এলাকার, তাহলে সে সম্ভাব্য যে সকল স্থানে থাকতে পারে, এই আসামিটা সম্ভাব্য যে সকল স্থানে থাকতে পারে ওই আসামিকে ধরার জন্য হ্যাঁ সকল থানা পুলিশ অর্থাৎ নিজ থানা পার্শ্ববর্তী থানা বা সে যে থানা এলাকায় তার আত্মীয় স্বজনরা আছে ওই আসামিকে ধরার জন্য একসাথে সব থানা মিলে যে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় তাকেই যুগপৎ অভিযান বা এজ ড্রাইভ বা স্যামুলটেনিয়াস ড্রাইভ বলা হয়, ঠিক আছে কিনা। অপরাধ প্রতিরোধ বা নিবারণে এই যুগপৎ অভিযান বিশেষ ভূমিকা পালন করে। কেননা মনে করো আমি এখন আমার বাড়ি মনে করো কথা তো জানোই, তাহলে আমি যদি কোনো অপরাধ করি তাহলে আমার আত্মীয় স্বজন যেখানে যেখানে আমার শ্বশুর বাড়ি যেখানে আছে, মাম বাড়ি যেখানে আছে, ফুফু বাড়ি যেখানে আছে, খালা বাড়ি যেখানে আছে, সম্ভাব্য যে সকল জায়গায় আমি থাকতে পারি, ঠিক আছে কিনা, আমাকে ধরার জন্য যে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় তাকে যুগপৎ অভিযান বলা হয়। অর্থাৎ গোপালগঞ্জ সদর থানায় মেসেজ দেবে শ্বশুর বাড়ি কোন জায়গা, রাজবাড়ি, রাজবাড়ি বালিয়াকান্দি মেসেজ দেবে যে আমাকে ওই জায়গা আছে কিনা, আমরা এই কটার সময় যাবো, আপনারা ওখানে যাবেন। আবার মনে করেন যে আপনার যদি আমার শ্বশুর বাড়ি যদি ঢাকায় হয় বা আমার মামা বাড়ি যদি অন্য অন্য থানায় হয় তাহলে তাদেরকেও মেসেজ দিয়ে একসাথে এই অভিযানটা পরিচালনা করা হয়ে থাকে। একেই স্যামেলটিয়াস বা যুগপৎ অভিযান। পার্স বুঝছেন নি আপনারা কথা। অপরাধ প্রতিরোধ বা নিবারণে যুগপৎ অভিযান কি করে আপনার বিশেষ ভূমিকা পালন করে থাকে। আজকে থাক, ধন্যবাদ। বিরতিহীন অভিযান, হ্যাঁ যুগপৎ অভিযান, বিরতিহীন অভিযান বা এজ ড্রাইভ আপনার একই কথা। তাহলে পিআরবি 378-এর এবং পিআরবি 378-এর এই দুটো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে কিনা। এখানে কিন্তু গুরুত্ব আছে, হ্যাঁ গুরুত্ব আছে, একটু ভালো করে দেখবেন। তেমন অন্য কিছু আর নাই এখানে। এরপরে পিআরবি 379-তে সম্পত্তি রেজিস্টার কালকে আমরা পড়বানি, সমস্যা নাই। আর সকালবেলা, সকালবেলা যদি আমি যদি সুস্থ থাকি, যদি আমার ডিউটি না থাকে, সকালবেলা আমরা সাক্ষ্য আইনের এমসিকিউ আলোচনা করব। পুরো সাক্ষ্য আইনের উপরে 500 এমসিকিউ আলোচনা করব, সবাই থাকবেন। যদি আমি ডিউটি না থাকে, ডিউটি থাকতে তো করতে পারবো না। আর কালকেও ক্লাস আছে রাত 8:30-এ, ইনশাল্লাহ সবাই বাড়ির কাজগুলো করবেন, ঠিক আছে।
সবাই বাড়ির কাজগুলো করবেন, আর এই মুহূর্তে ফাঁকি দেওয়া যাবে না। সবার প্রতি একটা বাড়ির কাজ আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এখন 45 মিনিট করবা, কার্যবিধির এই প্রশ্নগুলো একটু দেখো। আর আমি যখন গাইডটা হাতে পাবো আমার আমার গাইডের এভাবে বলে দেবো, প্রতিদিন একটু করে করে সবাই দেখবেন, আপনার দেখতে দেখবেন সব প্রশ্নগুলো আয়ত্তে চলে আসবে। মানে আপনাকে এখন প্রশ্নর প্রতি একটু ফোকাস দিতে হবে, কেননা আপনি যদি প্রশ্ন না বোঝেন তাহলে কিন্তু লিখতে পারবেন না রে। সুতরাং প্রশ্নের একটু চোখ বুলাইতে হবে যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে লিখতে হয়। আচ্ছা, যদি মানে সকালে ডিউটি না থাকলে আমরা ক্লাস নেবো 8টা থেকে, ডিউটি থাকলে তো ক্লাস নেবো না, ঠিক আছে? নাকি 6টায়, 6টায় ক্লাস নেবো? 6টায় ক্লাস নেবো, সাতপাইনের ক্লাস 6টায়। আমরা একটু জাস্ট এমসিকিউ আলোচনা করবো 7টায়। আচ্ছা দেখি, 7টায় যদি পারি করবানি, নাহলে আমাদের না ক্লাস নেওয়া যাবে না। ক্লাসে মানে যদি ডিউটি থেকে নিবানি, নাহলে আমার উঠে একটু পড়া লাগবে ভাই, আমারও তো পড়া লাগে, বুঝলেন নাই? পড়া লাগবে আমার, ঠিক আছে? ভালো থাকেন সবাই। আর কেউ কোনো কথা বলবেন? কেউ কোনো কথা বলবেন?